শাপলার দল বাঁশিকে ভালোবাসে, কিষানের মুখে ফুটে থাকে পাকা ধানের হাসি। হৃদয়ে তাই লেগে আছে পল্লী গানের রেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বাংলাদেশ একটি নাম, একটি ইতিহাস। বহু উত্থান পতন, চড়াই উতরাই পেরিয়ে দেশটি আজ পরিপূর্ণতর রূপ পাচ্ছে। পরিপূর্ণতার এই ছবিটির পেছনে লুকিয়ে আছে ইতিহাসের এক সুদীর্ঘ কালক্রম। আজকের এই বাংলাদেশকে বুঝতে হলে আমাদের দৃষ্টিপাত করতে হবে ইতিহাসের সেই কালক্রমের দিকে। আজ যে আমরা মুক্ত স্বাধীন একটি দেশের নাগরিক হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি, কিভাবে তা সম্ভব হলো? কি করে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার নিগড় ভেঙে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটল? এবং এই অর্জনের পেছনে যে প্রস্তুতি এবং বাংলাদেশের গত 34 বছরের কালানুক্রমে যে ঝোড়ো বাতাস বয়ে গেছে, তার প্রেক্ষাপটটিরও আনুপূর্বিক ইতিহাস আমাদের জানা প্রয়োজন। আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ আমার বাংলাদেশ নামের ধারাবাহিকটির মাধ্যমে, যাতে বর্তমান ও আগামী প্রজন্মের সামনে আমরা ইতিহাসের সেই অকথিত বা অল্প কথিত বিষয়গুলো তুলে ধরতে পারি। স্বাধীনতা যুদ্ধপূর্ব বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি সাধারণ নির্বাচন হয়েছিল 1970 সালে। 70-এর সেই নির্বাচনটি ছিল পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণেই পাকিস্তান ভেঙে দুটুকরো হয়ে যায়। 70-এর সেই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। সামরিক গোয়েন্দাদের রিপোর্ট ছিল আওয়ামী লীগ 120টি আসন পেতে পারে। এই তথ্যের ভিত্তিতে তারা ভেবেছিল যে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর পরস্পরের মধ্যে তীব্র কলহ সৃষ্টি করে প্রকৃত অর্থে সামরিক শাসকই দেশ পরিচালনা করে যাবে। কিন্তু নির্বাচনের রায়ে তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। পাকিস্তানি সামরিক বাহিনী তখন এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। অবশ্য কথা মানতেই হবে যে সামরিক বাহিনীর এই ষড়যন্ত্রের খেলা ছিল পাকিস্তানি রাজনীতির ললাট লিখন। আর সেটা বুঝতে পেরেই ভাসানী 70-এর নির্বাচন বর্জন করেন এবং স্লোগান তোলেন, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। কাগমারি সম্মেলনে 2 বছর আগে মৌলানা ভাসানী 1955 সালের 17 জুন পল্টন ময়দানে আওয়ামী মুসলিম লীগের জনসভায় সভাপতির ভাষণেও পশ্চিম পাকিস্তানিদেরকে আসসালামু আলাইকুম জানিয়েছিলেন। কাগমারিতে দ্বিতীয়বার জোরের সঙ্গে বিষয়টি উল্লেখ করাতে বেশ হইচই পড়ে যায়। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে 1958 সালের 7ই অক্টোবর পর্যন্ত 2 দফায় দীর্ঘ সময়ে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে ক্ষমতাসীন থাকলেও বাজেট অধিবেশন ছাড়া আর কখনো প্রাদেশিক পরিষদের অধিবেশন ডাকেনি। আওয়ামী লীগ আহুত শেষ অধিবেশন অনুষ্ঠিত হয় 1958 সালের 23শে সেপ্টেম্বর। সেই অধিবেশনেই ডেপুটি স্পিকার শাহেদ আলীকে চেয়ার দিয়ে পিটিয়ে মারা হয় এবং এই হত্যার ঘটনাটিকে কারণ দেখিয়েই 1958 সালের 7ই অক্টোবর সামরিক আইন জারি করা হয়। পরোক্ষভাবে আওয়ামী লীগ পাকিস্তানে সামরিক শাসন জারির কারণ হয়ে দাঁড়ায়। এই স্বায়ত্তশাসনের দাবির ব্যাপারে মৌলানা ভাসানী ছিলেন এক নিরলস সংগ্রামী। শুধু কাগমারিতেই নয়, 1947 সালে যখন মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের মাধ্যমে ভারত বিভক্ত হয়ে পাকিস্তানের জন্ম হয়, সেই স্বাধীন পাকিস্তানের জন্মলগ্নেই ভাসানী যখন 1949 সালের 23শে জুন বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রদের নিয়ে পূর্ব বাংলা আওয়ামী মুসলিম লীগ গঠন করেন, যার সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক এবং যুগ্ম সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান ও খন্দকার মুশতাক আহমেদ। সেই সময়ই দলের 42 দফা বিশিষ্ট ইশতেহারের প্রথম দাবি ছিল লাহোর প্রস্তাব অনুসারে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও মুদ্রা ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের হাতে রেখে বাংলার জন্য পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন। পরবর্তীকালে 1954 সালের হক ভাসানীর যুক্তফ্রন্টের নির্বাচনের সময় 21 দফায় 19 নম্বর দফায়ও পূর্ণ স্বায়ত্তশাসনের প্রস্তাব ছিল।
উল্লেখ্য 1966 সালে লাহোরের গোলটেবিল বৈঠকে রুহুল কুদ্দুস কর্তৃক লিখিত ও শেখ মুজিব কর্তৃক উত্থাপিত 6 দফার প্রথম 3টিই হল ভাসানীর নেতৃত্বে 42 দফার প্রথম দফা এবং যুক্তফ্রন্টের 21 দফার 19 নম্বর দফাকে ভেঙে করা। 1966 সালের 23শে মার্চ পায়োনিয়ার প্রেস থেকে মুদ্রিত ও শেখ মুজিব কর্তৃক রচিত হয় 6 দফা কর্মসূচি। আমাদের বাঁচার অধিকার নামক পুস্তিকাতেও বলা হয় লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলার স্বায়ত্তশাসন দিতে হবে। যাই হোক, এখানে আরও উল্লেখ করতে হয় যে শেখ মুজিব তার রাজনীতির প্রথম যুগে ভাসানীর দ্বারা প্রভাবিত হলেও মুজিব ক্ষমতাসীন ব্যক্তিত্ব সোহরাওয়ার্দীর দিকেই পুরোপুরি ঝুঁকে পড়েন এবং সোহরাওয়ার্দীর আদর্শে অনুরক্ত হন। এর ফলস্বরূপ প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী শেখ মুজিবুর রহমানকে টি বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত করেন এবং মোটা অঙ্কের ভাতাসহ গাড়ি বাড়ির ব্যবস্থা করে দেন। রাজনীতিতে ভাসানী অসাম্প্রদায়িক ও স্বায়ত্তশাসনের সমর্থক হওয়ার কারণে সেই কাগমারি সম্মেলনেই ভাসানীকে একজন কমিউনিস্ট, পাকিস্তানের সংহতি বিরোধী এবং ভারতের দালাল বলে গালি দেয়া হয়। এই সময় সরকার ও আওয়ামী লীগের প্ররোচনায় পত্রিকাগুলো ভাসানী ন্যাপের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত হয়। এত আক্রমণ এবং ঝড়ঝঞ্ঝার পরও তদানীন্তন পাকিস্তানের রাজনীতিতে পূর্ব পাকিস্তানের অধিবাসীদের স্বার্থ রক্ষায় মৌলানা ভাসানী ছিলেন আপোষহীন এক বলিষ্ঠ কণ্ঠ। এখানে উল্লেখ্য যে 1958 সালে আইয়ুব সামরিক শাসন জারির মাধ্যমে ক্ষমতা দখল করে বসেন। সামরিক শাসন জারির পর উদ্ভূত পরিস্থিতির কারণে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডই স্তিমিত হয়ে পড়ে। আইয়ুব ভাসানীকে গ্রেপ্তার করে, পরে ভাসানী মুক্তি পান। 1964 সালে আইয়ুব সাধারণ নির্বাচনের ঘোষণা দিলে ভাসানী অগ্রণী ভূমিকা নিয়ে নির্বাচনে ফাতেমা জিন্নাকে আইয়ুব খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামান। বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন হওয়াতে আইয়ুব ভোট কিনে সে যাত্রা নির্বাচনে জিতে যান। এরপর রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নিতে একটু সময় লাগলেও 1966 সালে লাহোরে সর্বদলীয়ভাবে গোলটেবিল বৈঠক ডাকা হয়। গোলটেবিল বৈঠকেই শেখ মুজিব 6 দফা উত্থাপনের চেষ্টা করেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা দরকার। এই 6 দফাই আওয়ামী লীগ ও শেখ মুজিবকে ইতিহাসের একটি বিশেষ অবস্থানে তুলে নিয়ে আসে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই 6 দফার রূপকার কে? এই বিষয়টি একটি বড় ধরনের রহস্যের জন্ম দেয়। কারণ 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে উত্থাপিত হওয়ার আগ পর্যন্ত ঘুণাক্ষরেও কেউই এই 6 দফা সম্পর্কে কিছুই জানতে পারেনি। এমনকি তার সাথে সমন্বয়কারী হিসেবে যারা লাহোর গিয়েছিল কেউই 6 দফার বিষয়ে কিছুই জানতেন না। হঠাৎই শেখ মুজিব 6 দফা উত্থাপন করেন। ফলে আওয়ামী লীগ নেতারা তো বটেই, এমনকি অন্যান্য দলের নেতারাও বিস্মিত হয়ে পড়েন। নিখিল পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট নওয়াবজাদা নাসরুল্লাহ খান শেখ মুজিব কর্তৃক 6 দফা উত্থাপনে যুগপৎ বিব্রত ও বিস্মিত হন। কারণ বিষয়টি প্রেসিডেন্ট হিসেবে তার তো নয়ই, অন্য কারুরই জানা ছিল না। এতে উভয় পাকিস্তানের আওয়ামী লীগে ভাঙনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে নাসরুল্লাহ খান আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করেন। 6 দফার বিষয়টি এখানেই ক্ষান্ত হওয়ার কথা, অন্তত সাময়িকভাবে হলেও। কিন্তু তা না ঘটে বিষয়টি রাজনৈতিক অঙ্গনকে আরও উত্তপ্ত করে তোলে। আজ ইতিহাস সাক্ষ্য দেবে এই 6 দফার প্রকৃত রূপকার ছিল, অবিশ্বাস্য হলেও সত্য, তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। এখন প্রশ্ন হলো, কেন আইয়ুব খান এমন একটি প্রস্তাব শেখ মুজিবকে দিয়ে প্রবর্তন করলেন? একটু ইতিহাস ঘাঁটলেই এর গূঢ় রহস্য জানা যাবে যে 1965 সালে ভারত পাকিস্তানের মধ্যে 17 দিন ব্যাপী একটি যুদ্ধ সংঘটিত হয়, যা 65-এর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে তাশখান্ত চুক্তির মাধ্যমে। কিন্তু এই চুক্তিটি পাকিস্তানের জেনারেল ও রাজনীতিবিদরা মেনে নিতে পারেননি। সারা পাকিস্তানে প্রতিবাদের ঝড় ওঠে। আইয়ুব খান তখন ঘাবড়ে গিয়ে পাকিস্তানি মিলিটারি ব্যুরোক্রেসি ও রাজনীতিকদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে এবং শেষ পর্যন্ত যাতে তার হাতকেই শক্তিশালী করে তোলে সেই উদ্দেশ্যে পূর্ব পাকিস্তানে প্রাদেশিকভাবে বহুবার আলোচিত সেই স্বায়ত্ত শাসনকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে সচেষ্ট হয়ে ওঠেন। আইয়ুব ডাকসাইটে সিভিল সার্ভেন্ট,
পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য সচিব আলতাফ গওহরকে দিয়ে 6 দফার প্রণয়ন করান এবং আলতাফ গওহরই কর্মসূচিটি জনাব রুহুল কুদ্দুসকে দেন। রুহুল কুদ্দুস কর্মসূচিটি কৃষি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর খায়রুল কবিরকে দিয়ে টাইপ করিয়ে বিমানে ওঠার আগ মুহূর্তে শেখ মুজিবের হাতে গুঁজে দেন। বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে এ কারণে সেই সময় আলতাফ গওহর পাকিস্তানের সমস্ত পত্রপত্রিকা ও মিডিয়াকে নির্দেশ দেন 6 দফার বহুল প্রচারের, আর এইভাবেই 6 দফা দ্রুত প্রচার লাভ করে। বিষয়টি আলতাফ গওহরও বেশ খেলিয়ে তোলাতে পেরেছিলেন, কারণ শেখ মুজিব যখন লাহোর কনফারেন্সে 6 দফা উত্থাপনে ব্যর্থ হয়ে বিফল মনোরথ, তখন 10ই ফেব্রুয়ারি লাহোরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে 6 দফা বিষয়টি তিনি ব্যাখ্যা করেন। আর সাথে সাথে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়ে। বহু পত্রিকায় ফলাও করে বিষয়টি ছাপা হয় এবং হিসেব অনুযায়ী পশ্চিম পাকিস্তানি নেতারা পাকিস্তান ভাঙনের অভিযোগ তুললে শেখ মুজিব 17ই ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলন ডাকেন। সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলেন যে 6 দফার কারণে পাকিস্তান তো ভাঙবেই না, বরং 6 দফা উভয় অংশের অটুট সম্পর্ক গড়ে তুলবে এবং 6 দফা জাতীয় সংহতি জোরদার করবে। শেখ মুজিবের আরেকটি কর্মকাণ্ড কি করে আইয়ুবের হাতকে শক্তিশালী করেছিল সে বিষয়ে উল্লেখ করা একান্ত প্রয়োজন। তাশখান চুক্তির বিরুদ্ধে যখন পাকিস্তানের রাজনৈতিক ব্যক্তিরা সোচ্চার হয়ে উঠেছিলেন, তখন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ তাশখান চুক্তির পক্ষে অর্থাৎ আইয়ুবের পক্ষে অবস্থান নেন। প্রথমে লাহোর কনফারেন্সে 6 দফার কোনো আলামতি ছিল না, বরং প্রথম থেকেই তাশখান চুক্তির বিরুদ্ধে প্রস্তাব উঠেছিল। কিন্তু এখানে আওয়ামী লীগ তাশখান চুক্তির পক্ষে অবস্থান নেয়। এমনকি শেখ মুজিব লাহোর কনফারেন্সে যোগ দেওয়ার আগেই 4 ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা বিমানবন্দরে বলেন যে তাশখান বিরোধী প্রস্তাব গৃহীত হইলে বৈঠক বর্জন করিব। শেখ মুজিবের এই বক্তব্য ছিল প্রেসিডেন্ট আইয়ুব খানের বক্তব্যেরই সমান্তরাল। আইয়ুব রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, তাশখান চুক্তির অযৌক্তিক সমালোচনা না করে গঠনমূলক প্রস্তাব দিন। কিন্তু তারপরও লাহোর সম্মেলনে আইয়ুব এবং শেখ মুজিব উভয়ের বক্তব্যকেই উপেক্ষা করে খুব জোরালোভাবেই তাশখান চুক্তির বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়। আমরা একটু আগেই উল্লেখ করেছি যে তখনও পর্যন্ত 6 দফার কোনো গণভিত্তি তৈরি হয়নি, আর রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন শেখ মুজিব বুঝতে পেরেছিলেন যে গণভিত্তি ছাড়া কোনো ইস্যুই শুধুমাত্র মিডিয়ার ওপর টিকে থাকতে পারে না। তাই 6 দফারও একটি গণভিত্তি দরকার। কিন্তু তখনও তিনি 6 দফার সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন না। সেরকম একটি নাজুক পরিস্থিতি থেকে 6 দফাকে তুলে আনতে শেখ মুজিব হাত বাড়ান ছাত্র নেতাদের দিকে। শেখ মুজিব তৎকালীন ছাত্র নেতাদের সাহায্য প্রার্থনা করেন এবং দেখা যাক এ প্রসঙ্গে তৎকালীন ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক কি বলেন। এমনি একটি পরিস্থিতিতে তিনি আমাদেরকে ডাকেন। আমি তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সৈয়দ মোজারুল হক বাকি সভাপতি। আমাদেরকে তিনি ডাকেন যে আলাপ করার জন্য। আমরা তখন ওনার সঙ্গে দেখা করি। উনি আমাদেরকে বললেন যে আজকের বিকালটা তোদের সঙ্গে আলোচনা করব। তিনি বললেন যে তোরা আমাকে সমর্থন করবি না, আমি তো বিপদে পড়ে গেছি, আমার উপরে আমি যখন 6 দফা দেওয়ার পরে বিভিন্ন দিকে অ্যাটাক আসতেছে, সমর্থন। তা আমি কথা বলছিলাম, আমি বললাম যে নিশ্চয়ই। 6 দফাকে জনপ্রিয় করার লক্ষ্যে শেখ মুজিব বিভিন্ন জেলা সদরে জনসভায় ভাষণ দেওয়া শুরু করেন। 7ই জুনকে আওয়ামী লীগ 6 দফা আদায় দিবস হিসেবে এখন পালন করে থাকে। এখানে আমরা খতিয়ে দেখি যে এই 7ই জুন প্রকৃতপক্ষে কি ঘটেছিল। 7ই জুনের যে ঘটনাকে কেন্দ্র করে শেখ মুজিবকে 8ই জুন গ্রেপ্তার করা হয় সেটিও ছিল সরকার সৃষ্ট। ঘটনাটি ঘটে এরকম: 7ই জুন আওয়ামী লীগ হরতালের ডাক দেয়। হরতাল ঢাকা শহরে তেমন একটা সাড়া জাগাতে পারে না, কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় তেজগাঁও শিল্প এলাকার একটি ক্ষুদ্র ঘটনায়। তেজগাঁও শিল্প এলাকায় পুলিশ নিরীহ শ্রমিকদের বেধড়ক লাঠিপেটা করলে শ্রমিকদের সাথে সংঘর্ষে 2 জন নিহত ও 10-15 জন আহত হয়। নারায়ণগঞ্জেও একই ঘটনা ঘটে। সেখানে মৃতের সংখ্যা 11 জনে গিয়ে দাঁড়ায় এবং বহু আহত হয়। এই ঘটনায় তেজগাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার লোক বিকেলে পল্টন ময়দানে আহত আওয়ামী লীগের মিটিংয়ের দিকে ছুটে যায়। তারা সেখানে গিয়ে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করে যে মঞ্চে কোনো নেতা নেই। মূলত 7ই জুন পল্টনে কোনো মিটিংই হয়নি। 69-এর প্রবল গণ অভ্যুত্থান ঘটে মওলানা ভাসানীর হাত ধরেই। এতে যোগ দেয় ছাত্ররা। মূলত মওলানা ভাসানী 1966 সালের 4 থেকে 7ই জুন ন্যাপের কনভেনশনে স্বায়ত্তশাসনকে প্রধান করে 14 দফা দাবি উত্থাপন করেন।
এবং এই দাবিকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে মাওলানা ভাসানী ঘেরাও আন্দোলনের সূচনা করেন। 1968 সালের 6 ডিসেম্বর পল্টন ময়দানে জনসভা শেষে ভাসানী গভর্নর হাউস ঘেরাও করতে যান। সেখানে পুলিশ নির্যাতন নেমে এলে ভাসানী 7 ডিসেম্বর হরতাল ডাকেন। হরতালের সময় পুলিশের গুলিতে 3 জন নিহত ও 16 জন আহত হয়। ফলে 8 ডিসেম্বরও হরতাল পালিত হয়। 144 ধারা ভঙ্গ করে ভাসানী পল্টন ময়দানে গায়েবানা জানাজায় ইমামতি করে আন্দোলনে প্রচণ্ড গতিবেগ সঞ্চার করেন। ফলে তীব্র আইয়ুব বিরোধী আন্দোলনের সূচনা হয়। 1968 সালে মাওলানা ভাসানীকৃত শুরু হওয়া প্রবল আইয়ুব বিরোধী আন্দোলনে ঘৃতাহুতি ঢেলে দেন আইয়ুব স্বয়ং আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে। এই মামলায় আন্দোলন দপদপ করে জ্বলে ওঠে। ভাসানীর জ্বালাও পোড়াও আন্দোলন থেকে বেরিয়ে আসে সেই অব্যর্থ স্লোগানটি, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। এই আন্দোলনের তোড়ে আইয়ুবের শাসনযন্ত্র তীব্রভাবে নড়ে ওঠে। সেনাপ্রধান ইয়াহিয়া খানের নেতৃত্বে চিফ অব আর্মি স্টাফ গুল হাসান, জেনারেল পীরজাদা, জেনারেল মুজাফফর উদ্দিন সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এক বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত নেন মার্শাল ল জারির। তারা আইয়ুব খানকে জানিয়ে দেন, আমরা পরিস্থিতির অবনতি আর দেখতে চাই না। 25শে মার্চের আগেই আপনার যা করণীয় তা করে ফেলুন। ভীত সন্ত্রস্ত আইয়ুব আন্দোলনকে স্তিমিত করার লক্ষ্যে গোলটেবিল বৈঠকের আয়োজন করে। কিন্তু পশ্চিম পাকিস্তানি নেতারা শেখ মুজিবকে ছাড়া বৈঠকে বসতে রাজি হলেন না। বাধ্য হয়ে তখন আইয়ুব খান তাঁর প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল এআর খান এবং মিলিটারি ইন্টেলিজেন্স ডাইরেক্টরকে পাঠিয়ে দেন ঢাকা ক্যান্টনমেন্টে। বন্দী শেখ মুজিবের সাথে দীর্ঘ 3 ঘণ্টাব্যাপী গোপন বৈঠকে শেখ মুজিব জানান, আমি প্রেসিডেন্ট আইয়ুবের খেদমত করতে চাই। বিশ্বে তার মতো একজন প্রেসিডেন্ট বিরল। এজন্যে আমি জামিনও প্রার্থনা করি না, আমি বন্দী অবস্থাতেই ইসলামাবাদ যাব। প্যারোলে মুক্তি নিয়ে শেখ মুজিব গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হওয়ায় আস্থা ফিরে পায় আইয়ুব খান। মাওলানা ভাসানী ঘৃণা ভরে এই গোলটেবিলের আহ্বান প্রত্যাখ্যান করলেন। গোলটেবিলে যোগ না দেওয়ার যুক্তি হিসেবে মাওলানার সেই বিখ্যাত উক্তি, অত্যাচারিত ও অত্যাচারী একই টেবিলে বসলে অত্যাচারেরই জয় হয়। ভাসানীর নিষেধকে উপেক্ষা করে মুজিব গোলটেবিল বৈঠকে যোগ দেন। এই বৈঠকেই মুজিব আইয়ুবকে প্রেসিডেন্ট থাকার জন্য অনুরোধ করেন এবং মুজিবকে প্রধানমন্ত্রী করার কথা বলেন। আর কুর্মিটোলায় বন্দি অবস্থায় আলোচনার শর্তানুযায়ী এবং মুজিবের অনুরোধে আইয়ুব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন শেখ মুজিবের ঘনিষ্ঠজন, যার অধীনে দীর্ঘদিন মোটা বেতনে চাকরি করতেন আলফা ইন্স্যুরেন্সের মালিক ইউসুফ হারুন ও পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে এমএন হুদাকে। কিন্তু এত প্রস্তুতিও ব্যর্থ হয়। মাওলানা ভাসানীর নেতৃত্বে প্রবল জনরোষের চাপে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। মাওলানা ভাসানীর ছবিসহ টাইম পত্রিকা একটি রিপোর্ট পেশ করে, যেখানে হেডলাইনে মাওলানাকে দ্য প্রফেট অফ ভায়োলেন্স উপাধিতে ভূষিত করা হয়। ওই পত্রিকার রিপোর্টে বলা হয়, মাওলানা ভাসানী একমাত্র ব্যক্তি যার পক্ষে এশিয়ার লৌহ মানব বলে পরিচিত আইয়ুব খানকে শাসন ক্ষমতা থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। সেই সময় মাওলানা ভাসানীর ন্যাপের ছাত্রাংশ ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ 11 দফার মাধ্যমে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা প্রতিষ্ঠার দাবি জানান। যদিও ইয়াহিয়া খান পূর্ব শর্তানুসারে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন, 70-এর নির্বাচনটি ইয়াহিয়া ঘোষণা করেছিল লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফওর আওতায়। এলএফওর ধূম্রজালটির পেছনে পাকিস্তানি শাসকদের প্রকৃত উদ্দেশ্য কী ছিল ভাসানী তা সঠিকভাবেই বুঝতে পেরেছিলেন। তাই তিনি এলএফওর সমালোচনায় মুখর হয়ে ওঠেন। অন্যদিকে মুজিব এলএফও মেনেই নির্বাচনে অংশ নেন। এলএফওর অধীনে শেখ মুজিব এই নির্বাচনে অংশগ্রহণের তীব্র সমালোচনা করেন মাওলানা ভাসানী। কিন্তু শেখ মুজিব বিরোধিতা করলেও শেষ পর্যন্ত এই কাঠামোর ভেতরেই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন। কারণ অন্যান্য ধারা বাদ দিলেও 2 নম্বর ধারায় বর্ণিত সংবিধানে ইসলামী আদর্শ সংরক্ষিত রাখার বিষয়টি আওয়ামী লীগের সাথে কোনো দ্বন্দ্ব তৈরি করেনি। তার চেয়েও খারাপ ব্যাপার হলো একটি সামরিক শাসনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ। তাই বিভিন্ন মহল থেকে এর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এত ব্যাপক সমালোচনা উপেক্ষা করেও সামরিক জান্তার অধীনে নির্বাচনে অংশগ্রহণের পেছনে কী পরিকল্পনা ও চিন্তা ক্রিয়াশীল ছিল শেখ মুজিবের মনে? শোনা যাক আওয়ামী লীগেরই তৎকালীন হুইপ 70-এর নির্বাচিত এমপি ব্যারিস্টার আমিরুল ইসলামের ভাষ্যে। যখন আমরা এই কথাটা বলতাম বঙ্গবন্ধুকে যে আপনি ইয়াহিয়া খানের অধীনে যে নির্বাচন করতে যাচ্ছেন, এটা
নিয়ে অনেকেই সমালোচনা করছেন, মৌলানা ভাসানী থেকে শুরু করে অনেকেই, যে আপনি এই একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভেতরে নির্বাচন করতে যাচ্ছেন। এ সম্পর্কে আপনার চিন্তা কি? উনি আমাদেরকে একটি কথা বলতেন যে দেখ, আমি একবারের মতো নিষ্পত্তি করতে চাই যে এই দেশের মানুষের পক্ষে কে কথা বলবে। কারণ যখনই এদের সাথে আমরা বসতে যাই তখন ওই নুরুল আমিন থেকে শুরু করে হামিদুল হক চৌধুরী, যত রকমের লোকজন আছে, বিভিন্ন লোক নাম নাই বা করলাম, তারা যেও সেখানে তাদেরকেও ডাকা হয়, সেটা গোল টেবিল বৈঠকে হোক, কোনো সাংবিধানিক আলোচনায় হোক। অতএব একবারের মতো নিষ্পত্তি হয়ে যায়। তো আমি নির্বাচন চাই যে নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিরা কতখানি ইফেক্টিভ হবে, তার চেয়ে তো বড় কথা যে এই দেশের মানুষের পক্ষে কথা বলবার অধিকার কার রয়েছে। এই বৈধতাটার প্রশ্ন আমার সবচেয়ে বড় প্রয়োজন। রাজনীতিতে প্রাজ্ঞ, দূরদর্শী ও বর্ষিয়ান মজলুম জননেতা মৌলানা ভাসানী বুঝেছিলেন কুচক্রী এই সামরিক শাসনের নিগড় থেকে মুক্তির একটাই পথ, নির্বাচন নয়, স্বাধীনতা। তিনি আওয়াজ তোলেন, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। নির্বাচন নির্বাচন, বর্জন বর্জন। নির্বাচনের কথা কয় যারা, মার্শাল্লর দালাল তারা। নির্বাচনের ভাওতাবাজি, ব্যর্থ করো ব্যর্থ করো। 1970-এর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ঘটে যায় 70-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। তাতে মারা যায় 5 লক্ষাধিক লোক। এই প্রদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো একযোগে নির্বাচন পেছানোর দাবি তোলে, কিন্তু নির্বাচন না পেছানোর ব্যাপারে শেখ মুজিব থাকেন অনড়। ফলে 70 সালেই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। যদিও শেখ মুজিবের এই অভাবনীয় সাফল্যের নেপথ্য কারণ ছিল শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মৌলানা ভাসানী ও আতাউর রহমান খান সহ সমস্ত বিরোধী দলের নির্বাচন বর্জন। যাই হোক, চূড়ান্ত ফলাফল বেরোনোর পর সরকারের প্রতি প্রচণ্ড চাপ সৃষ্টি হতে থাকে সংসদ অধিবেশনের এবং আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের। কিন্তু পশ্চিম পাকিস্তানে ভুট্টো তাতে বাদ সাধেন। এই অচল অবস্থা নিরসনে অনুষ্ঠিত হয় শেখ মুজিব ইয়াহিয়া বৈঠক। ইয়াহিয়া রাজনৈতিক দলগুলোকে একটি গ্রহণযোগ্য শাসনতন্ত্র প্রণয়নের কথা বলেন। এই বৈঠকেই শেখ মুজিব ইয়াহিয়াকে পাকিস্তানের প্রেসিডেন্ট থাকার প্রস্তাব দেন। বিস্মিত ইয়াহিয়া প্রশ্ন করেন, তাতে আপনাদের কি লাভ? মুজিবের উত্তর, আপনি একজন অভিজ্ঞ সামরিক কর্মকর্তা, রাষ্ট্র পরিচালনায় আপনার রয়েছে 2 বছরের অভিজ্ঞতা, আপনি সামরিক দিকটি দেখবেন, আমি প্রধানমন্ত্রী হিসেবে জনসাধারণের দিকটি দেখব। আপনি রাজি থাকলে আমার দল আপনাকে সমর্থন দেবে। ইয়াহিয়াকে এই প্রস্তাবে রাজি করাতে শেখ মুজিবের বেশি বেগ পেতে হয়নি, আর সে কারণেই বিমানবন্দরে ইয়াহিয়া শেখ মুজিবকে পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী বলে আখ্যা দেন। বিষয়টি ভুট্টোকে বেশ বিপাকে ফেলে দেয় এবং তাকে শঙ্কিত করে তোলে। ক্ষমতা দখলের লিপ্সায় ভুট্টো তখন শেখ মুজিবকেও ছাড়িয়ে যান। ভুট্টো দ্রুত মাঠে নেমে পড়েন। ভুট্টো যোগাযোগ করেন সামরিক জান্তাদের সাথে। জেনারেল হামিদ, জেনারেল পীরজাদা ইত্যাদি সামরিক কর্তারা তখন ভুট্টোর সাথে একমত হন। স্বস্তির নিঃশ্বাস ফেলেন ভুট্টো, কারণ পাকিস্তানের শাসনতান্ত্রিক কর্তৃত্ব তখন ইয়াহিয়ার হাতে নয়, বরং ছিল এদেরই হাতে। ইয়াহিয়া ছিলেন শুধু এদের ক্রীড়নক মাত্র। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 18 জানুয়ারি ইয়াহিয়া পশ্চিম পাকিস্তানে ফিরেই লারকানাতে ভুট্টোর বাসভবনে যান প্লেজার ট্রিপ বা আনন্দ ভ্রমণে। উদ্দেশ্য ছিল লারকানা থেকে বুনো হাঁস শিকার। কিন্তু বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন জেনারেল হামিদ, জেনারেল পীরজাদা ও মেজর জেনারেল ওমর সহ অন্যান্য সামরিক অফিসাররাও সেখানে যোগ দেন। আসলে সেটিই ছিল পাকিস্তানের পূর্বাংশের বিধিলিপি নির্ধারণের জন্য নির্দিষ্ট দিন। সেদিনই পূর্ব পাকিস্তানে আক্রমণের নীল নকশা রচিত হয়। ওই সভাতেই সিদ্ধান্ত হয় 25শে মার্চ আক্রমণ করা হবে এবং পূর্ব পাকিস্তানের দায়িত্বে থাকবেন বেলুচিস্তানের কসাই বলে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে সেই সভার সিদ্ধান্ত শেখ মুজিব জেনে যান তার পরদিনই। মুজিবের ইনার সার্কেল এবিএস সফদার সেই সংবাদটি দিয়েছিল শেখ মুজিবকে। সামরিক জান্তার আক্রমণের খবর পেয়ে সফদারকে ডেকে শেখ মুজিব বলেন, বড়ই উদ্বেগের কথা, ক্ষমতা হস্তান্তর নিয়ে চক্রান্ত চলছে, তুমি সাহেবজাদা ইয়াকুব খানের সাথে দেখা করে আমাকে আসল খবরটা জানাও। ইনার সার্কেল সেই দিনই ইয়াকুবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, টেল শেখ সাহেব নট টু বি ওয়ারিড সো লং অ্যাজ আই এম হিয়ার। ইফ দ্য সিচুয়েশন চেঞ্জেস হি উড বি ইনফর্মড ডিউলি। ইয়াকুবের কথায় আশ্বস্ত হলেও 2 দিন পরই শেখ মুজিব নিশ্চিত খবর পান আক্রমণ হবে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বড় একটি পরিকল্পনার বিষয় জানার পরও আওয়ামী লীগ বা শেখ মুজিবের মধ্যে ব্যতিক্রমী কোনো প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত লক্ষ্য করা যায় না। রাজনীতি চলতে থাকে স্বাভাবিক ধীর গতিতে। আওয়ামী লীগ শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংসদীয় কমিটির মিটিং ডাকেন। আসন্ন সরকার গঠনের লক্ষ্যে আওয়ামী লীগ মন্ত্রিপরিষদও গঠন করে। প্রাদেশিক পরিষদের প্রধান মনসুর আলী এবং কেন্দ্রের প্রধান শেখ মুজিবুর রহমান। সংসদের প্রধান হবেন খন্দকার মুশতাক আহমেদ। শাসনতন্ত্রের জটিলতা নিরসনে শেখ মুজিবের সাথে আলোচনার জন্য ভুট্টো চলে আসেন ঢাকায়। ভুট্টো মুজিব দীর্ঘ আলোচনা হয়। দর্শক এখানে লক্ষ্য করবেন যে এর আগে ভুট্টো বলেছে 6 দফার সাথে তার কোনো বিরোধ নেই। ভুট্টো আরও বলেন 6 দফার 5.5 দফাই আমি মেনে নিয়েছি। যদিও পরিস্থিতিটি টের পেয়ে শেখ মুজিব 25শে ফেব্রুয়ারি এক ঘোষণায় বলেন যে পশ্চিম পাকিস্তানের ফেডারেল ইউনিটগুলোর ওপর 6 দফা চাপিয়ে দেওয়া হবে না। পরে তিনি আরও উল্লেখ করেন যে প্রয়োজনে 6 দফা শিথিল করা হবে। কিন্তু ভুট্টো পাকিস্তান ফিরেই ইয়াহিয়ার সাথে অত্যন্ত গোপনে জরুরি বৈঠকে বসেন। সেই বৈঠকেই 3রা মার্চ অধিবেশন স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই মধ্যে গভর্নর রিয়ার অ্যাডমিরাল আহসান দেখা করেন শেখ মুজিবের সাথে। সরকার গঠনে শেখ মুজিবের প্রস্তুতি যখন চূড়ান্ত, ঠিক তখনই চক্রান্তরত পাকিস্তানি সামরিক জান্তারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী 1 মার্চ এক ঘোষণায় সংসদ অধিবেশন স্থগিত ঘোষণা করে। কিন্তু আমরা সেই সময়ের ইতিহাসের দিকে তাকালে অবাক বিস্ময় দেখব যে 3রা মার্চ অনুষ্ঠিতব্য সংসদ অধিবেশন বাতিলের ব্যাপারে 1 মার্চে দেয়া সামরিক শাসকের ঘোষণাটির কথা শেখ মুজিব জেনে যান 28শে ফেব্রুয়ারিতেই। পূর্ব পাকিস্তানের গভর্নর SM আহসান 28শে ফেব্রুয়ারি রাতেই শেখ মুজিবকে গভর্নর হাউসে ডেকে জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করার ইয়াহিয়ার সিদ্ধান্তটি জানান। শুনে শেখ মুজিব বলেন, নিঃসন্দেহে আমাদের সঙ্গে প্রতারণা করা হলো, আমাদের পায়ের নিচে মাটি সরিয়ে ফেলা হলো। সেই 28শে ফেব্রুয়ারি রাতেই শেখ মুজিব তার সঙ্গী 2 জন সহ সবাইকে সরিয়ে দিয়ে গভর্নর আহসানকে একান্তে অনুরোধ করেন, আপনারা অধিবেশনের নতুন একটি তারিখ যদি এই মাসেই ঘোষণা করেন তাহলে আমার পক্ষে জনসাধারণকে নিরস্ত রাখা সম্ভব হবে। আপনি দয়া করে মুলতবি ঘোষণার পরবর্তী একটি তারিখ ঘোষণা করার জন্য বলুন। শেখ মুজিব হয়তো আশায় ছিলেন ইয়াহিয়া তার অনুরোধে আরেকটি নতুন তারিখ ঘোষণা করবে, তাহলে আর সমস্যা হবে না। সে কারণেই তিনি নিশ্চিত মনে 1 মার্চ অধিবেশনের বাতিলের ঘোষণার দিন হোটেল পূর্বানীতে আওয়ামী লীগের সংসদীয় কমিটির অধিবেশনে যোগ দিয়েছিলেন। কিন্তু জাতীয় পরিষদ মুলতবি ঘোষণায় হতচকিত ঢাকাবাসী স্বতঃস্ফূর্ত বিক্ষোভে ফেটে পড়ে। ঢাকা স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দর্শক কর্তৃক পরিত্যক্ত হয় এবং প্যান্ডেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছাত্র সম্প্রদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথে নেমে আসে। বিভিন্ন শিল্প এলাকা থেকে শ্রমিকরা দলে দলে মিছিল সহকারে রাজধানী ঢাকার দিকে যাত্রা করে। সকল সিনেমা হল বন্ধ হয়ে যায়। মিছিলকারীদের মুখে স্লোগান ছিল, পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করো, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করো, ইয়াহিয়ার মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। প্রবল বিক্ষোভে ফেটে পড়া উৎক্ষিপ্ত মানুষেরা খুঁজে বার করে শেখ মুজিবকে হোটেল পূর্বানীতেই 1 মার্চেই। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে হাজার হাজার লোক হোটেল ঘেরাও করে। উত্তেজিত জনতা পাকিস্তানের জাতীয় পতাকা ও জিন্নার ছবি পুড়িয়ে দেয় এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার দাবি তোলে। মারমুখী উত্তেজিত জনতার সম্মুখে যেতে শেখ মুজিব অস্বীকৃতি জানান। তিনি তোফায়েল আহমেদ ও অন্যান্য ছাত্র নেতৃবৃন্দকে পাঠিয়ে দেন জনতাকে সামলানোর জন্য। ছাত্রনেতারা উপস্থিত জনতাকে জানান, শেখ সাহেব আজকে কিছুই বলবেন না, 7ই মার্চ রেসকোর্স ময়দানে তিনি পরবর্তী ঘোষণা দেবেন। আবেগাকুল ছাত্র জনতা যখন জানতে পারল শেখ মুজিব আজ কোনো বক্তব্য রাখবেন না, তখন তাদের বিলাপ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে আকাশ বাতাস। এই বিষয়েই শোনা যাক তৎকালীন প্রখ্যাত ছাত্রনেতা স্বেচ্ছাসেবক লীগের প্রধান আব্দুর রাজ্জাকের বক্তব্য। লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিল। সেই মানুষের মধ্য থেকে উঠল যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিতে হবে। বিশেষ করে ছাত্র সমাজ এবং শ্রমিক সমাজ বঙ্গবন্ধুর উপর চাপ সৃষ্টি করলো। বঙ্গবন্ধু আমাদেরকে পাঠালেন, আমি বক্তৃতা করলাম, তোফায়েল আহমদ বক্তৃতা করলো এবং আরো 2 একজন বক্তৃতা করলেন, কিন্তু কারো কথাই তারা মানতে না ছিল। বিশেষ করে ছাত্র সমাজ সেখানে আমরা যখন বললাম যে আজকে নয়, বঙ্গবন্ধু সময় মতো ঘোষণা দেবেন, তখন ছাত্ররা মাটিতে গড়িয়ে কাঁদতেছিল। আমার মনে আছে সে কথাটা। ছাত্র জনতা চূড়ান্ত দাবির মুখে শেখ মুজিব 2রা মার্চ ঢাকা এবং 3রা মার্চ প্রদেশব্যাপী হরতাল আহ্বান করেন।
1 মার্চ সন্ধ্যায় শেখ মুজিব এক বিশাল সংবাদ সম্মেলন করেন। 3রা মার্চ পল্টন ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানে ডাকা হয় এক সভা। সেখানে শেখ মুজিব বক্তৃতা দেন। সেই সভাতে ওড়ানো হয় বাংলাদেশের পতাকা এবং উদ্বোধনী সঙ্গীত হিসেবে বাজানো হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অতঃপর এলো সেই বহুকাঙ্ক্ষিত ক্ষণটি 7ই মার্চ। লাখো মানুষের প্রতীক্ষার মুহূর্ত। লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছিল সেদিন রেসকোর্স ময়দানে। রেডিওতে ভাষণটি প্রচারিত হবে জেনে শত শত লোক বসে যায় রেডিওর সামনে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আজ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে শেখ সাহেবের কাছ থেকে, একটি জাতির দিক নির্দেশনা উঠে আসবে তাঁর কণ্ঠ থেকে। 7ই মার্চ রেসকোর্স ময়দান। শেখ মুজিব ধীরে ধীরে মঞ্চে উঠে এলেন, মাইকের সামনে দাঁড়ালেন। রুদ্ধ নিঃশ্বাসে উপস্থিত জনতার অপেক্ষা। তিনি বক্তৃতা শুরু করলেন। একের পর এক বক্তব্য রেখে গেলেন, কথার পর কথামালা। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। তাকে অনুরোধ করলাম 15ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি যে এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মার্শাল ল উদ্ধ করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। উৎকণ্ঠিত জনতা অবাক বিস্ময়ে দেখলেন যে অজস্র কথার মধ্যে তিনি কিছুই বললেন না, শুধু অসহযোগ ও অহিংস আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া। বক্তৃতাটি হয়ে পড়ল দিক নির্দেশনাহীন এক নাবিকের আস্ফালন মাত্র। হতাশ বিফল মনোরথ মানুষেরা ঘরে ফেরে কোনো রকম স্বাধীনতার ঘোষণা শ্রবণ ব্যতি রেখেই রেডিওর সামনে বসে থাকা অযুত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। কারণ সামরিক চক্র হঠাৎই রেডিওতে ভাষণ প্রচার বন্ধ করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রেডিওর সামনে বসে থাকা জনতাও জেনে যায় শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। এবার আমরা দেখব যে 7ই মার্চের বক্তৃতা পরদিন পত্রিকাগুলোতে কোন আলোকে ছাপা হয়েছে। শেখ মুজিব যদি সত্যি স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকেন, তাহলে পরদিন অর্থাৎ 8ই মার্চ নিশ্চয়ই তা ফলাও করে ছাপা হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হয়নি। 8ই মার্চের সমস্ত পত্রিকাগুলোতে রেসকোর্স ময়দানের ভাষণ ফলাও করে ছাপা হলেও স্বাধীনতার ঘোষণার কথা ছিল না কোথাও। আমাদের সামনে রয়েছে তখনকার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা এবং আওয়ামী লীগের মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের দিকে তাকালে আমরা দেখব স্বাধীনতা ঘোষণার ছিটে ফোঁটাও কোথাও নেই, যা রয়েছে তা বরং উল্টো। দৈনিক ইত্তেফাকের হেডলাইনে রয়েছে, শেখ মুজিব বলেছেন, জাতীয় সংসদে যাওয়ার প্রশ্ন বিবেচনা করতে পারি যদি জাতীয় সংসদে যাবার ব্যাপারে তিনি কতগুলো শর্ত দিয়েছেন। এবার দেখা যাক কি শর্ত মানলে তিনি সংসদে যাবেন। এখানে দেখা যাচ্ছে তিনি 4টি শর্ত দিয়েছেন। সংসদে যেতে পারি যদি অবিলম্বে সামরিক আইন প্রত্যাহার করা হয়, সমস্ত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়,
নিরস্ত্র গণহত্যার তদন্ত করা হয় এবং নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। এবার আমরা অন্যান্য পত্রিকাতে ৭ই মার্চের বক্তৃতাটি কি আলোকে কোন গুরুত্বে ছাপা হয়েছে তা দেখার চেষ্টা করি। পাকিস্তান অবজারভার সংবাদ দিচ্ছে জেনোসাইড মাস্ট স্টপ। এর পরের সংবাদটি হল ব্যাংক অফিসেস ফাংশন অ্যাজ পার শেখ মুজিবস ডিরেক্টিভস। অন্য সংবাদটি হল শেখ মুজিব স্পিক্স। বাংলা দৈনিক পূর্বদেশে হেড নিউজ ছাপা হয়েছে শেখ মুজিবের ঘোষণা। তারপর সেই দিনেরই আরও একটি সংবাদ শেখ মুজিবের বিবৃতি। দৈনিক মর্নিং নিউজের সংবাদ ছিল ট্রান্সফার পাওয়ার ইমিডিয়েটলি মুজিব। অন্যান্য পত্রিকাতেও একই ধরনের সংবাদ সমৃদ্ধ হয়ে বের হয় 8ই মার্চ। কিন্তু 7ই মার্চের ভাষণের পূর্বে দেশের ঘরে ঘরে মানুষের এমন একটি প্রস্তুতি ছিল যে আজ স্বাধীনতার ঘোষণা দেয়া হবে। সেই উদ্দেশ্যে বহু দেশি বিদেশি সাংবাদিকরাও রেসকোর্স ময়দানে এসে জড়ো হন। পুলিশ, বিডিআর, এমনকি আর্মির মধ্যেও ছিল তেমনি একটা গোপন প্রস্তুতি। লক্ষ্য করা যাক, টাঙ্গাইলের তৎকালীন বাঙালি সামরিক অফিসার, মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার, স্বাধীনতার পর সামরিক বাহিনীর প্রধান এবং গত শাসনামলে আওয়ামী লীগের এমপি মেজর জেনারেল শফিউল্লাহ এ বিষয়ে কি বক্তব্য রাখেন। 2 তারিখের পরের থেকে যেভাবে নাকি আন্দোলন শুরু হয়েছে, আমরাও কিন্তু উই বিকেম এ পার্ট অফ ইট। এবং এই প্রেক্ষিতে যখন নাকি আমরা দেখছি যে এক পরিবেশ সৃষ্টি হচ্ছে যে আমাদের একটা পথ নিতেই হবে, একটা রাস্তা ধরতেই হবে, তখন অ্যানাউন্সমেন্ট আসলো যে বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ দেবেন। বঙ্গবন্ধুর ভাষণের জন্য আমরা কিন্তু সব প্রস্তুত ছিলাম। টাঙ্গাইলে 7ই মার্চের আগে 2-3 দিন আগে হয় 3rd অথবা 4th অথবা 5th হবে, বাংলাদেশে ফ্ল্যাগ কিছু উড়ানো হয় যে এই ফ্ল্যাগই বঙ্গবন্ধু সেদিন স্বাধীনতা ঘোষণা দেবেন এবং এই ফ্ল্যাগ তিনি সেদিন উড়াবেন। এবং এই নিয়ে আমাদের ট্রুপসের মধ্যে একটা আনন্দ, একটা মানে বয়ে যাচ্ছিল। তারাও কিন্তু এর মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে। যে ব্যাটালিয়ন, যে কোম্পানিটা ছিল টাঙ্গাইলে, সেই কোম্পানির কোম্পানি কমান্ডার ছিল একজন পশ্চিম পাকিস্তানি অফিসার। তাকে আমার কাছে কাছে রাখতে হচ্ছে যাতে করে নাকি সে আবার অন্য কিছু না করে বসে। আমরা সবাই বসে আছি 7ই মার্চে ভাষণ শোনার জন্য। 7ই মার্চ 2-3 লাইন হওয়ার পরে লাইন কাট অফ হয়ে যায়। এর সাথেই আমার কোম্পানি সেদিনই প্রায় বিদ্রোহ করে ফেলে। ওই দিনই অস্ত্র নিয়ে তারা বের হয়ে গেছিলো। প্রায় অনেক কষ্টে তাদেরকে একখানে নিয়ে বসে তাদেরকে বলেছি যে দেখো, এখন পর্যন্ত জানি না ঢাকায় কি হয়েছে, যদি ঘোষণা হয়ে থাকে তাহলে একরকম ব্যবস্থা হবে, যদি না হয় তাহলে এখন পর্যন্ত বোধহয় আমাদের কিছু করা সম্ভব না, উচিত নয়। তারা বলল যে তাহলে ঠিক আছে, দেখি আমরা পরের দিন ঘোষণাটা শুনি, ঘোষণাটা শোনা অথবা জানার ব্যবস্থা করি। পরের দিন ঘোষণাটা প্রচারিত হয়। প্রচারিত হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পেরেছি যে সময় এখনো আসেনি। এবার আসুন তাহলে আমরা দেখি 7ই মার্চের ভাষণটি স্বাধীনতার ঘোষণা হলে যার সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়ে ওঠার কথা, সেই পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া এই ভাষণ সম্পর্কে কি বলেন।